আজকে আমরা এসেছি সাগরের বাড়িতে। সাগর হচ্ছে আমার অফিস কলিগ, সাগর চক্রবর্তী, কিন্তু এখন এক্স অফিস কলিগ, কারণ আমি গত বছরের 23শে অক্টোবর অবসর গ্রহণ করেছি। সাগর রয়েছে বর্ধমান অফিসে, আমাদের যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তার বর্ধমান অফিসে ওর পোস্টিং, আর আমি ছিলাম কলকাতায়। সাগরের সঙ্গে আমার প্রথম দেখা হয় সম্ভবত পার্ক স্ট্রিট অফিসে, আর তারপরে বোধহয় এক দুবার সল্টলেকেও হয়েছে। এবার আমরা মূল প্রসঙ্গে চলে আসি। আমাদের এই নতুন যে পডকাস্ট চ্যানেল, সেখানে আজকে সাগরকে আমরা বলেছিলাম, ভবিষ্যতে ইচ্ছেও রয়েছে আমার যে নিজের স্টুডিও রয়েছে বাড়িতে, সেখানে সাগরকে নিয়ে আরও ইন্টারভিউ করবার এবং আরও কিছু গান শুনবার। কিন্তু আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর থেকে সরাসরি বর্ধমানের রথতলায় সাগরের বাড়িতে। সাগরের কাছে প্রথম যেটা জানতে চাইব সেটা হচ্ছে তোমার জন্ম কোথায়? আমার জন্ম হচ্ছে বাঁকুড়া বেলিয়াতোর হাসপাতালে। ও বাবা, বেলিয়াতোর, বাঁকুড়া বেলিয়াতোর। আচ্ছা, তারপরে জন্মের পরেই, মানে তখনও ঠিক জ্ঞান হয়নি, অজ্ঞান অবস্থাতেই বাবা বর্ধমানে নিয়ে চলে আসে। বেশ। বর্ধমান শাঁকারিপুকুর। শাঁকারিপুকুর বেশ। এবার শাঁকারিপুকুরে মোটামুটি 12 বছর বয়স পর্যন্ত ছিলাম। তারপরে 12 বছর বয়সের পর চলে এলাম বর্ধমানে মহাশ্মশান নির্মল ঝিল, ওই মোড়ের মাথায়, ওটাকে বলে ধোগরা শহীদ। আচ্ছা, জায়গাটার নাম ধোগরা শহীদ। ওখানে চলে এলে মানে কতটা বয়সে? 13 বছর বয়সে। 13 বছর বয়সে। হ্যাঁ। বেশ। তার আগে কি পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা বেলিয়াতোড়ে? না, পড়াশোনা বর্ধমানেই করতাম। প্রথম কলেজ মোড় স্কুলে পড়তাম। আচ্ছা। তারপরে ওখান থেকে ট্রান্সফার বর্ধমানে পড়তে, মানে তুমি তো এখানে এসেছো 13 বছর বয়সে। আর তাহলে ভর্তি হয়েছিলে কত বছর বয়সে? ভর্তি হয়েছিলাম মোটামুটি 6 বছর বয়সে। 6 বছর। সেটা কোথায়? এই বর্ধমান শহরে? বর্ধমানে। তাহলে বর্ধমানে আগে এসেছো নাকি পড়াশোনা করতে বর্ধমানে আসতে এরকম কোনো ব্যাপার? না, আমাকে ছোটবেলাতেই নিয়ে চলে এসেছিল। বললাম না, জন্মটা শুধু বেলিয়াতোর হাসপাতালে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জন্মটা শুধু বেলিয়াতোরে। আচ্ছা। জন্মের পরেই চোখ খুলতেই আমার বর্ধমানে নিয়ে চলে এসছে। বেশ, ঠিক আছে। দিয়ে মহন্তস্থলে, এখানে প্রাইমারি স্কুলটাই মহন্তরস্থল। ও মহন্তর স্থল, রাজগঞ্জ মহন্তরস্থল। আচ্ছা। মহন্ত রাজার যে ইয়েটা, ওইখানেই স্কুলটা আছে, মনোহর দাস বিদ্যায়তন। আচ্ছা, ওখানেই পড়াশোনা? হ্যাঁ, ওখানে প্রাইমারি, ওইটা প্রাইমারি 4 পর্যন্ত। তারপর ক্লাস 5-এ ভর্তি হলাম বর্ধমান রামকৃষ্ণ স্কুলে। বর্ধমান রামকৃষ্ণ? হ্যাঁ, বোরহাট। দিয়ে ওখানে পড়তেই পড়া ছেড়ে দিয়ে, তখন বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, মোহরির কাজ করতো। তারপরে স্ট্যাম্প ভ্যান্ডারি, ওই বিজনেসের মতো ওইটা পেলো। তখন আমাদের ফ্যামিলিতে 7 জন মেম্বার, 5 ভাই বোন, বাবা মা 7 জন, মানে খুব অভাব অনটনেই গেছে। এটা পড়া ছেড়ে দিলে মানে কোন অবধি পড়াশোনা করেছিলে? আমি 7 অবধি পড়ে ছেড়ে দিয়েছিলাম। ও, 7 পর্যন্ত পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিল? হ্যাঁ, আর্থিক অবস্থা ভালো ছিল না। বেশ। প্রাইভেটও ঠিক মতো দিতে পারতো না। ঠিক আছে। তো এবার তারপরে 7 অবধি পড়া ছেড়ে দিয়ে আমি চলে গেলাম রাজস্থান। হ্যাঁ। ও বাবা, রাজস্থানে 2 বছর ছিলাম। রাজস্থানে কি? সুতোর কারখানায়। এটা কত বছর বয়স? এইটা তখন আমার 7-এ পড়ার পর। 7-এ পড়ার পর? হ্যাঁ। আচ্ছা, মানে ক্লাস 8 থেকেই রাজস্থানে চলে গেছে? হ্যাঁ। সেখানে কি কাজ করবার জন্য গিয়েছিলে? একা গিয়েছিলে? একাই নাকি কারোর সঙ্গে গিয়েছিলে? না, একাই গিয়েছিলাম। বর্ধমান থেকেই যোগাযোগ হয়েছিল। আচ্ছা, মানে কোনো ঠিকাদার বা এই জাতীয় কারোর সঙ্গে? ওখানে কিসের কাজ করতে? ওখানে সুতোর কারখানায়। সুতোর কারখানা? সুতোর কারখানায় ধাগা? হ্যাঁ, ধাগা। আচ্ছা, ধাগার এটা কাজটা কি আসলে? ধাগার কাজটা ওই যে মেশিনে সুতো তৈরি হতো। আচ্ছা, মেশিনে সুতো তৈরি হতো, আর সুতোর থেকে জামা কাপড় এসব তৈরি হতো। আচ্ছা, এটা রাজস্থানে কত বছর কাটালে? রাজস্থানে 2-3 বছর ছিলাম। 2.5-3 বছর? বেশ। তারপরে রাজস্থান থেকে এসে পরে বর্ধমানে নানা রকম কাজ করতে লাগলাম, রান্নার কাজ করতে লাগলাম, বিয়ে বাড়ি ক্যাটারিংয়ে কাজ করতে লাগলাম। তারপরে কাজ করতে করতে 2003 সালে অফিসে কাজটা হয়ে গেল। একটা কথা বলি সাগর,
আমরা এইসব ইউটিউবে দেখি সব মানে নানা রকম সেলিব্রিটি মানুষদের তারা আসে, তারা ইন্টারভিউ দেন, তাদের কথা শোনা হয়। তোমাকে আস্তে আস্তে বলছিলাম না যে ওই তাজমহল তৈরির পেছনে যাদের তাদের নাম উল্লেখ করে না, তাদের কথা কেউ বলে না, ইতিহাস বইতে লেখা নেই, ইতিহাস বইতে পাওয়া যায় না। তো আমার মনের বাসনা হচ্ছে যে এই যে প্রদীপের তলায় যে অন্ধকার, সেই অন্ধকারে যে মানুষগুলো রয়েছে, যারা প্রদীপটা তৈরি করলো, যারা সলতেটা বানালো, যারা তেল বানিয়ে দিল, এমন মানুষদের কথা শোনা। তো আমার মনে হচ্ছে যে আমি বোধহয় ভুল জায়গাতে আসিনি। তারপরে বলো তোমার। তারপরে 2003 সালে অফিসে চাকরিটা পেলাম। এবার 7 পাশে তো কোনো চাকরি অফিস বলতে মধ্যশিক্ষা পর্ষদে, বেশ, তখন ক্যাজুয়াল, আচ্ছা, DWW ছিলাম, ঠিক আছে। এইবার 2003 সালে পেলাম। এবার 2006 সালে আমাকে বলা হলো যে তোমার একটা পাস সার্টিফিকেট লাগবে, আচ্ছা, নইলে কিন্তু চাকরি কোনো কিছু হবে না। তখন এক্সটার্নাল ফর্ম ফিল আপ করলাম, আচ্ছা, দিয়ে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিলাম, মাধ্যমিক, হ্যাঁ বেশ, দিয়ে সার্টিফিকেট বার করলাম। আচ্ছা আচ্ছা, শুনেছি তুমি তো গানের জগতের মানুষ, গান বাজনা করো। এই গান বাজনার সঙ্গে তোমার সংযুক্তিটা কবে থেকে হলো? গান বাজনা আমি সেই মানে জন্মর পর থেকেই গান বাজনা নিয়ে, ছোটবেলায় গোষ্ঠ গোপালের গানগুলো গাইতাম, পুরনো গান এখনো জানি। না, গোষ্ঠ গোপালের গান মানে তুমি শুনলে কোথায়? মানে বাড়িতে কি কেউ গান? না, বাড়িতে আমার বাবা গান গাইতো খুব, বাবা দারুণ গলা, কিন্তু বাবা ওই রেডিওর সেই পুরনো গানগুলো বাবার একদম মুখস্থ ছিল। বাবা আমার মতো বাউলের আর্টিস্ট ছিল না। আমি যেমন লোকগীতির আর্টিস্ট, বাবা লোকগীতি নয়। আচ্ছা, বাবা আধুনিক গানগুলো গাইতো, পুরনো শূন্য এ বুকে পাখি মোরাই ফিরে আই, এসব সব গানগুলো বাবার মুখস্থ ছিল। বাবার নাম কি ছিল? গদাধর চক্রবর্তী। গদাধর চক্রবর্তী, বেশ। আর বাবার গান? মায়ের নাম রেণুকা চক্রবর্তী। রেণুকা চক্রবর্তী, বেশ। বাবার গান জজ গাড়ি থামিয়ে বাবার গান শুনতো। আচ্ছা, জজ ওঠার আগে গদাই দা গানটা ধরুন, এক কলি ধরুন, আমি গানটা শুনতে উপরে যাব। আচ্ছা, হ্যাঁ, জজ কোর্টে যে জজ ছিল, বাবা কাজ করতেন জজ কোর্টে। আচ্ছা, মুহুরি ছিল প্রথমে, তারপরে স্ট্যাম্প ভ্যান্ডারি লাইসেন্সটা পেয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তখন একটু সামান্য স্বচ্ছ হইলো, ঠিক আছে। তো আমি গান ছোটবেলার থেকেই গাই, একদম ছোটবেলার থেকে। আর কেউ বাড়িতে গান করতেন, গান বাজনার সঙ্গে? হ্যাঁ, আমার মেজদি খুব ভালো গান গাইতো, কীর্তন করতো হারমোনিয়াম বাজিয়ে। আচ্ছা, কীর্তন করতো, হারমোনিয়াম বাজিয়ে, ওই একমাত্র হারমোনিয়াম বাজাতে জানতো। আচ্ছা, মানে আমি হারমোনিয়াম নিয়ে করি না, কিন্তু হারমোনিয়ামের সাথে সেট হয়ে যায়। আচ্ছা, মানে কেউ যদি হারমোনিয়াম বাজিয়ে দেয় তুমি গান গাইতে পারবে। কিন্তু আজকে তো ঘটনাচক্রে হঠাৎ করে এটা ঠিক হওয়া একটা অনুষ্ঠান, তো হারমোনিয়াম নেই। তো তোমার কাছে যদি কোনো গান শুনতে চাই, তুমি কি খালি গলায় শোনাতে পারবে? হ্যাঁ, খালি গলায় শোনাতে পারবো। দেখি একটা শোনাও দেখি আগে। ও তোমায় হৃদ মাঝারে রাখব, ছেড়ে দেব না। ওগো ছেড়ে দিলে সোনার গৌর আমি আর তো পাবো না। না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 না, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মন্দিরে রাখবো, ছেড়ে দেব না। ও কত লক্ষ জনম ভ্রমণ করে ও সাধের মানব জন্ম পেয়েছি রে। ও কত লক্ষ জনম ভ্রমণ করে ও সাধের মানব জন্ম পেয়েছি রে। এ জন্ম চলে গেলে আর তো পাবো না, তোমায় ভজলে হরিবংশীধারী হৃদয় হইও না। না না না
না না না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মন্দিরে রাখবো, ছেড়ে দেব না। ওই আমি যাব বোঝের কুলি কুলি, মাগবো বোঝের পদধূলি। ওই আমি যাব বোঝের কুলি কুলি, মাগবো বোঝের রাঙা ধুলি। জয় রাধা নামে পাগল হয়ে থাকবো মাগো না, আমি রাধার প্রেমে মাতোয়ারা থাকবো মাগো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা ও গো মণি জোনার মনোহরা, ভুবন মোহন গোরা ও গো মণি জোনার মনোহরা। আমি নয়নে নয়ন রেখে আর তো ফিরব না, আমি নয়নে নয়ন দিয়ে আর তো ফিরব না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মন্দিরে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় বুকে জড়িয়ে ধরব, ছেড়ে দেব না। বাহ, তোমার গান তো শুনেছি আগে পার্ক স্ট্রিট অফিসে, সেদিন কোথায় লীনাও গাইছিল, আর একটা কার যেন ফেয়ারওয়েল ছিল, হ্যাঁ ফেয়ারওয়েল ছিল, সেটা ভুলে গেছি কার ফেয়ারওয়েল ছিল, মনে নেই। পার্ক স্ট্রিট অফিসে গিয়েছিলে। যাই হোক, তুমি 2003-এ তাহলে সেই অর্থে কাজ করা বলতে যা বোঝায়, কাজ করে উপার্জন করা বলতে যা বোঝায়, তুমি সেইখানে তোমার সংযুক্তি ঘটলো, এবং সেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবং ওই অফিসে জয়েনিংটাও আমার গানের জন্যই। গানের জন্য? হ্যাঁ, বিকাশ চ্যাটার্জি প্রথমে আমাকে খাতা প্যাকিং করতে নিয়ে গেল, হ্যাঁ 2002-এ, হ্যাঁ, দিয়ে সবাইকে বললো গান শোনাতে। আচ্ছা, তো আমি গান শোনালাম, শোনাবার পরে ওরা সব মিটিং করে বললো এই ছেলেটাকে তাহলে আমাদের অফিসে নিয়ে নেওয়া হোক। বাহ, ঠিক আছে। তখন যে পুরনো যত সিনিয়র স্টাফেরা ছিল না, গান শুনতে খুব ভালোবাসতো, কিন্তু এখন ইয়ং জেনারেশনটা নেই। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে 2003-এ তোমার আর্থিক উপার্জনের জায়গাতে তুমি পৌঁছলে। 2003 বেশ। এই আর্থিক উপার্জনের পরে তোমার বিয়ে শাদী কবে ঘটলো? বিয়ে শাদী হয়েছে 2006 সালে। 2006? হ্যাঁ। আচ্ছা, মানে 2003 থেকে 2006, হ্যাঁ 3 বছরের হ্যাঁ ফারাক। বিয়ে শাদী কি মানে দেখাশোনা? হ্যাঁ দেখাশোনা করি। যেটা জানা হলো না সেটা হচ্ছে যে 2003 থেকে 2006 যেহেতু তোমার বিয়েটা হলো, এর মাঝে তুমি কি করলে? ওই 2003 থেকে 6-এর মাঝে, হ্যাঁ 6-এর মাঝে, 2003 সাল থেকে 6-এর মাঝে আমি ওই অফিসের মধ্যেই থাকতাম, বললাম কোনো ভাড়া বাড়ি ব্যবহার করিনি, ওই অফিসেই কর্মও করতাম, কর্মের ফাঁকে ফাঁকে গানগুলো রেওয়াজ করতাম। আগে তখন টেপ রেকর্ডার ছিল অফিসে, আবার ক্যাসেটও ছিল অনেক প্রচুর, মানে বিভিন্ন আর্টিস্টদের, পূর্ণদাস বাউল, গোষ্ঠগোপাল, হ্যাঁ তারপরে হচ্ছে সনজিৎ মণ্ডল, হ্যাঁ এই যে গানের ক্যাসেটগুলো, হ্যাঁ গানের ক্যাসেটগুলো সব কালেক্ট করে আমি গানগুলো চালিয়ে দিয়ে আর গানগুলো আমি নিজে মুখস্থ করতাম। এই করে করে মুখস্থ করে করে গানগুলো নিজেই রেওয়াজ করতাম। ভোরবেলায় ঘুম থেকে উঠেই আমার ওই হাত বাজনা ছিল। তার মানে ওই অফিস শুরুর আগে তোমার গানের একটা চর্চার, হ্যাঁ গানের চর্চা। আচ্ছা, অফিস স্টাফেরা যখন 10টার মধ্যে ঢুকতে শুরু করেছে, আমাকে তখন প্রথম পোস্ট আমাকে দিয়েছিল টেবিল মোছা। আচ্ছা, তখন টেবিল মোছার পোস্ট দিয়েছিল, মানে কারোর একটা, আমাকে তো একটা পোস্ট দিতে হবে, সেই ওই পোস্টটাই খালি ছিল তখন। দিয়ে টেবিল মুছতে মুছতে আমি গান করতাম, আর অফিসের স্টাফেরা সব আমার গান শুনতো।
হ্যাঁ, সে মানে অফিসে আগে জল ভরার আগে আমার গানটা শুনে তারপরে জল ভরতে যেত। আচ্ছা, ঠিক আছে, এবং গান সবাই ভালোবাসে, ঠিক কথাই। আর তখন অফিসের স্টাফেরা প্রচুর ভালোবাসতো গান। হ্যাঁ, মানে প্রায় দিনই হতো, বলতো সাগর এবার শুরু করো গান। অফিস আওয়ার্সেও গান শুরু করি। অফিসে যে সমস্ত গান শোনাতে তোমার কি স্মৃতিতে মনে পড়ছে যে অফিসে শুনিয়েছো এরকম কোনো গান? হ্যাঁ, সেরকম গান একটা শুনি। সেরকম গান আমার তাহলে পুরনো গান একটা। হ্যাঁ হ্যাঁ, সেরকম শোনো। গুরু না ভজি মন সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে। গুরু না ভজি মন সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়ারে। ফুরাইয়া গেল মোর সাথেরই জনম, ফুরাইয়া গেল মোর সাথেরই জনম। আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধবে রে, দাও দেখা দয়া করে সাধের বান্ধবে রে, দাও দেখা দয়া মোরে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। আসিতে হবে মোর বারে বারে, এই না ভবের মাঝারে। আর না হবে মোর মানব জনম, আর না হবে মোর মানব জনম। পাষাণে ভাঙিলে মাথারে প্রাণের বান্ধবে রে, দাও দেখা দয়া করে সাধের বান্ধবে রে, দাও দেখা দয়া মোরে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনুম, সে তো ভুলিয়া যাবে রে। যাহারো লাগিয়া খাটিয়া মরিনুম, সে তো ভুলিয়া যাবে রে। ফুরাইয়া গেল মোর সাধেরই জনম, ফুরাইয়া গেল মোর সাধেরই জনম। আপন কর্ম দোষে রে প্রাণের বান্ধবে রে, দাও দেখা দয়া করে সাধের বান্ধবে রে, দাও দেখা দয়া মোরে প্রাণের বান্ধবে রে, দাও দেখা দয়া মোরে। এটা হচ্ছে অনেক পুরনো গান, নষ্টগোপালের। যদিও এটা তুমি 2003 থেকে 6 এই সমস্ত করতে করতে, এই গানের চর্চা করতে করতে এই পুরনো গান এটা শোনালে। তোমার এরপরে মানে তোমার ছেলে সায়ন, সায়ন কবে? সায়ন 2007 সালে। সায়ন 2007 সালে। আচ্ছা, আর তুমি যেটা বলছিলে, যেটা শুনলাম যে তোমাদের বিয়ের কিছুদিনের মধ্যেই তোমার স্ত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বিয়ের জাস্ট 2-3 মাস পরেই ওর মাধ্যমিক পরীক্ষা। আচ্ছা, তো মাধ্যমিক পরীক্ষায় যে ও পাস করবে আমি এটা ভাবতে পারিনি। বেশ, তারপরে তো আমি যখন ওর রেজাল্ট দেখলাম যে মাধ্যমিক পরীক্ষায় পাস করে গেছে, তখন আমি অবাক হয়ে গেলাম। অবাক হয়ে গেলে? হ্যাঁ, অবাক হয়ে গেলাম। একটা মেয়ের যখন বিয়ের হয়ে যায়, তখন সে পড়াশোনার ইয়েটা ছেড়ে দিয়ে সে বিয়ের লাইনটাই চলে যায়, কিন্তু ও নিজের পড়াশোনার লাইনটাই চলে গেল। বাহ, খুব ভালো। তোমার ছেলের এখন বর্তমান বয়স কত? ছেলের এখন বর্তমান বয়স 17। মাধ্যমিক পাস করলো। মাধ্যমিক পাস করে গেছে, এই বছরই পাস করলো, 2024। আচ্ছা, তার মানে 11 ক্লাসে ভর্তি হয়ে গেছে। 11 ক্লাসে ভর্তি হয়ে গেছে। বাহ, এখানকার স্কুল? হ্যাঁ, এখানকার রক্তলা, ওই মনমধ্যে আসি স্কুল। মানে তুমি যে স্কুলে পড়েছো? হ্যাঁ, ওইটা ছিল প্রাইমারি, এটা ছিল হাই। আচ্ছা আচ্ছা, এবার মানে তারপরের যে জার্নিটা, মানে তোমার বিয়ে শাদী হলো, ছেলে জন্মগ্রহণ করলো, তারপরে তোমার
গানের যে চর্চা শুধু বলবো না, যে তুমি বিভিন্ন জায়গাতে গানের প্রোগ্রামে, কিছু অনুষ্ঠানও করো, হুম। সেই অনুষ্ঠানগুলোতে গান করতে গিয়ে কি কিরকম গান সিলেক্ট করো সেটা কিছু এখন একটু তো এখন যে প্রোগ্রামের গানগুলো সিলেক্ট করি, এখন নতুনত্ব গান আমার। হ্যাঁ, নতুনত্ব বলতে? নতুনত্ব বলতে এই হরিনাম নিয়ে গান, হ্যাঁ, মা নিয়ে গান, হ্যাঁ, আচ্ছা, মা, শ্মশান, হরিনাম এসব নিয়েই তো ওই বাউলের লোকগীতি গান। তো এই লোকজ গান বলতে যা বোঝায় হ্যাঁ, সেইগুলো লোকগীতি গান। লোকগীতি গান। আচ্ছা, তুমি কি ওই লালন ফকিরের কোনো গান তোমার স্টকে আছে? লালন ফকিরের গান স্টকে আছে, তবে শোনাবার মতন এখন- জায়গাতে আছে? এখন নতুনত্ব যুগ তো, এখন মানুষ একটু নতুনত্ব খোঁজে। হুম, যেমন সমীরণ দাসের যে একটা গান আছে, হুম, খুব ভালো। হুম। এখন মানুষজন যেটা পছন্দ করে, কিন্তু গানটা খুব দেহতত্ত্ব গান। বেশ, শুনবো সেটা? হ্যাঁ, শুনি একটু। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। হরিনাম ভজ নাম জপ নাম করো সার, হরির নামে ভাষা উত্তরী হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরির নামে ভাষা উত্তরী হয়ে যাবে পার। হরি নামে মাতোয়ারা হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। কত পাপি তাপি তোড়ে গেল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোড়ে গেল এই হরিনামে, মুখে বলো হরিনাম শ্রবণ করো কানে। হরিনামে আছে সুধা, হরিনামে আছে সুধায় অমৃত সমান, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। বিজয় ধীবর বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। বিজয় ধীবর বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই। হরি নামের জলে ডুব দিলে, হরি নামের জলে ডুব দিলে জুড়াই বড় প্রাণ, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। বাহ, কেমন, এটা একটু নতুনত্ব গান, হ্যাঁ, ঠিক আছে। আবার হরির নাম নিয়ে তো, আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত একটা আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, কিন্তু ওটা আমি তুলতে পারি না, আমি বলছি যে ওইটা রবীন্দ্রনাথ
অরিজিনালি আর একটা বাউল সঙ্গীত থেকে তুলেছিলেন, তৈরি মানে সৃষ্টি করেছিলেন। হয়তো আমি শুনিনি। হ্যাঁ, একলা নিতাই। হ্যাঁ, ওই আমার একলা নিতাই গানটা, হ্যাঁ ঠিক ওই গানটা আমি কিন্তু তুলি না। ওই গানটা তোলনি না? ওই গানটা আচ্ছা, কখনো ভবিষ্যতে সময় সুযোগ পেলে ওই গানটা তুলে রেখো। তার পাশাপাশি আমি একটা আপনাকে ওই শ্মশান নিয়ে গান শোনাবো, মানে ওই মরা সংক্রান্ত নিয়ে। ওইটা নিয়ে তো একটা গান গাওয়া হলো না, দেহতত্ত্ব, খুব সুন্দর। হয়তো আমার মনে হয় আপনি গানটা শুনেন, তো ওই গানটা আমি শোনাবো আপনাকে। শোনাও। গানটা শুনলে আমার মনে হয় ভালো লাগে। শোনাও দেখি। উপরওয়ালা ডাকবে যেদিন, কারো বাঁধন মানবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে, কলঙ্ক কেউ দেবে না। হিসাবের ফল শূন্য হবে, কিছুই যে তোর থাকবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে, কলঙ্ক কেউ দেবে না। হিসাবের ফল শূন্য হবে, কিছুই যে তোর থাকবে না। ঘিমা খাবে অঙ্গের তোর, আতর দেবে চড়িয়ে। আপন স্বজন কাঁদবে রে তোর, শিয়রেতে দাঁড়িয়ে। ঘিমা খাবে অঙ্গের তোর, আতর দেবে ছড়িয়ে। আপন স্বজন কাঁদবে রে তোর, শিয়রেতে দাঁড়িয়ে। হিরে মুক্ত স্বর্ণ দানা সঙ্গে কিছুই দেবে না। দুদিন পরে ভুলবে সবাই, কেউ তো মনে রাখবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে, কলঙ্ক কেউ দেবে না। হিসাবের ফল শূন্য হবে, কিছুই যে তোর থাকবে না। বাসি দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে, ব্যস্ত হবে বন্ধু স্বজন, ওঠাবে চৌদলে। বাসি দেহ ফেলে যেদিন যাবি রে তুই চলে, ব্যস্ত হবে বন্ধু স্বজন, ওঠাবে চৌদলে। স্বপ্ন ওজন শেষ হবে তোর, কোনো কাজে লাগবি না। ফুরাবে তোর জীবন খাতা, কোনো হিসাব থাকবে না। যেদিন যাবি শ্মশান ঘাটে, কলঙ্ক কেউ দেবে না। হিসাবের ফল শূন্য হবে, কিছুই যে তোর থাকবে না। কিছুই যে তোর থাকবে না, কিছুই যে তোর থাকবে না। বাহ, এই গানটা আমার নতুন তোলা, এই খুব বেশি পুরনো নয়। ঠিক আছে, এবারে আমরা গোটাবার দিকে যাই, কারণ তোমার একটা অনুষ্ঠান রয়েছে। হ্যাঁ, খালি শেষ একটা প্রশ্ন করব, যে আমি তো তোমার বাড়িতে এসেছি, আমি তোমার বাড়ি ঘর দোর ইত্যাদি দেখছি। হ্যাঁ, এখানে টিনের চাল, এই রকম ঘরের মধ্যে একটা লাইট আমি নিয়ে এসেছি ইচ্ছে করেই। হ্যাঁ, আমার বাড়ি এর থেকে অনেক ভালো। আমার খালি একটাই প্রশ্ন, এই যে মানে আর্থিক দিক থেকে আমি তোমার থেকে অনেকটা সচ্ছল, তুমি অনেকটা নিজের দিক থেকে অনেক, এই নিয়ে তোমার কোনো আক্ষেপ রয়েছে? না, আমার কোনো গোটা জীবনে না, আমার কোনো এই নিয়ে আক্ষেপ নেই। আমার এই নিয়ে কোনো আক্ষেপ নেই। না, এইগুলো হচ্ছে জন্মর পরেই কপালে লিখে দেয়। কপালে লেখে কি না লেখে জানি না, কপালের খণ্ড লেখা। তবে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস করলে সবই। আমিও সেই মানসিকতা নিয়ে এসেছি যে তোমার বাড়িতে আমি ছুটে এসেছি, যে তোমার একটা ইন্টারভিউ করব। হ্যাঁ, এখানে আমার যা যা ন্যূনতম যন্ত্রপাতি রয়েছে সেগুলো দিয়ে
বড় বড় নামকরা স্টুডিওতে আরও সব ভালো ভালো দুর্ধর্ষ ব্যাপার স্যাপার থাকে, সেখানে এরকম মোবাইল গরম হয়ে গেলে বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার থাকে না, ঠান্ডা ঘরে এসি চলে। আমার একটা এসি চলে ঠিকই, কিন্তু সেই এসি চালিয়ে কিছু রেকর্ডিং করতে গেলে তাহলে নয়েজ আসবে, তাহলে ওই এসি চালিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে আবার এসব করতে হবে। কিন্তু এটা শুনে খুব ভালো লাগলো যে আক্ষেপের জায়গা নেই, আমারও কোনো আক্ষেপ না,